আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা 17টা শেষ করব। যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ সমাধান করব। টপিকটা হচ্ছে পাশ ফেলের অঙ্ক। তো যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখা ক্লিয়ার কিনা। তাহলে শুরু করি, যেহেতু ক্লিয়ার আছে শুরু করে দেই। ক্লিয়ার। আচ্ছা, আমাদের টপিকটা হচ্ছে পাশ ফেলের অঙ্ক। পাশ ফেলের অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে এবং একদম বেসিক সহ শিখবো। আর জীবনে মানে একবার ভালো করে শিখলে আর জীবনে ভুল হবে না। একবারে শিখবে, একটা জিনিস একবার শিখবো, বারবার শেখার কিছু নাই। দেখেন, পাশ ফেলের অঙ্ক মূলত তিন ধরনের হয়। এক, উভয় বিষয়ে ফেল বের করা। উভয় বিষয়ে ফেল বের করা। দুই, উভয় বিষয়ে পাশ বের করা। তিন, মোট শিক্ষার্থী বের করা। এই তিন টাইপের অঙ্ক আছে এবং এই তিন টাইপের অঙ্কই আমরা করব। শুরু করে দিই তাহলে, চলুন। প্রথমে আমরা দেখব উভয় বিষয়ে ফেল কিভাবে বের করতে হয়। আমরা আগে বেসিক নিয়ম দেখবো, তারপর শর্টকাট। আমরা আগেই শর্টকাট শিখবো না, শর্টকাট শেখা ভালো না। কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? তো পাশ ফেলের অঙ্ক করার কিছু মূল মন্ত্র আছে। মূল মন্ত্র হলো, প্রশ্নে চাইছে কি? ফেল। প্রশ্নে ফেল চাইছে মানে সকল মান পাশের দেওয়া থাকতে হবে। মানে যে মানটা প্রশ্নে চাইবে তার বিপরীত জাতীয় মান দেওয়া থাকতে হবে। আমাদের ফেল চাইছে না, তার মানে সকল মান পাশের থাকতে হবে। যদি না থাকে আমাদের বানাইতে হবে। 94 জন বাংলায়, 80 জন গণিতে, 75 উভয় বিষয়ে পাস। তার মানে সকল মান কিন্তু পাশের দেওয়া আছে, ফেল চাইছে। এইটা ক্লিয়ার হবেন। মানে ফেল চাইলে সকল মান পাশের দেওয়া থাকবে, আর পাস চাইলে সকল মান ফেল দেওয়া থাকবে। অনেক সময় দেওয়া থাকে না, সেটা বানাইতে হয়। মানে যে ম্যাথগুলো ভেজাল আমরা সেটা দেখাবো। তো চলুন শুরু করি। এই টাইপের প্রশ্নগুলা সবসময় উভয় বিষয় দিয়ে শুরু করবেন। আচ্ছা, আমি একটু ভেন চিত্র দিয়ে মানে ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই, তাহলে ভালো হবে। এটা বাংলার ঘর, এই যে লিখলাম বি। এটা হচ্ছে ম্যাথের ঘর, লিখলাম এম। আর এই যে এরিয়াটা, এটা হলো এমন শিক্ষার্থী যারা দুটি বিষয়ে পাশ করেছে। তাহলে এই যে 75 জন উভয় বিষয়ে পাশ করছে, তারা এই ঘরে হবে। তারা বাংলারও আছে, গণিতেরও আছে। এখন আমি দেখবো শুধু বাংলায় পাশ করে কয়জন। শুধু বাংলায় পাশ। আচ্ছা, এই যে বাংলার ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে 94 জন পাশ হওয়ার কথা। অলরেডি 75 জন এখানে আছে। এই ঘরটার মধ্যে অলরেডি 75 জন পড়ে গেছে, তাহলে সেই 75 বিয়োগ। ঠিক আছে, 19। এবারে 19 লিখলাম। শুধু গণিতে পাস। এই যে গণিতের ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে 80 জন হওয়ার কথা। তাহলে শুধু গণিতে পাস 80 জন হওয়ার কথা। অলরেডি 75 জন আছে, এই ঘরটার মধ্যে 75 জন পড়ে গেছে, তাহলে এখানে কত হবে? 5। তাহলে এটা হলো শুধু বাংলায় পাস, এটা হলো উভয় বিষয়ে পাস, এটা হলো শুধু গণিতে পাস। সবগুলো যোগ করলে আমরা মোট পাস পাবো। মোট পাস কত হয়? 99। আপনার ক্লাসে 100 জন পরীক্ষার্থী ছিল, তার মধ্যে 99 জন পাস করছে, তার মানে বাকি একজন উভয় বিষয়ে ফেল। তাহলে উভয় ফেল। মোট শিক্ষার্থী থেকে যারা পাস করছে বিয়োগ করলে ফেল পাবো। আমাদের অ্যান্সার হয়ে গেছে।
এখন পরীক্ষায় কিন্তু এত কিছু করা লাগে না, পরীক্ষায় এই 3টা লাইন লিখলে হয়ে যায়, 3টা যোগ করে মোট শিক্ষার্থী থেকে বিয়োগ করে দিবেন। আমাদের অ্যান্সার হচ্ছে 1 জন। তাহলে আমরা কি করলাম, উভয় বিষয়ের মানটাকে বসাবো, তারপর এই ঘরটা বের করবো, এই ঘরটা বের করবো, সবগুলো যোগ করলে মোট পাস পাবো। মোট শিক্ষার্থী থেকে যারা পাস করছে বিয়োগ করলে উভয় বিষয়ে পাসটা, উভয় বিষয়ে ফেলটা পেয়ে যাবো। এবার আসি শর্টকাট, এক লাইনে বোথ ফেল মানে উভয় ফেল করার জন্য টোটাল মাইনাস সাবজেক্ট অন প্লাস সাবজেক্ট টু মাইনাস বোথ পাস, এটা মানে কি? এখানে আপনি ফেল বের করবেন মানে এই ব্র্যাকেটে সব পাস হবে, প্রথম বিষয়ে পাস, দ্বিতীয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস। আমরা ম্যাথটা করে ফেলি শর্টকাটে, এক লাইনে টোটাল কত, 100 জন। প্রথম বিষয়ে পাস কত, 94 জন। দ্বিতীয় বিষয়ে পাস কত, 80 জন। উভয় বিষয়ে কত, 75 জন। 100 মাইনাস 99, 1 হচ্ছে আনসার। এই বেসিকটা শিখবেন, এই বেসিকটা একবার শিখলে আর ভুল হবে না। কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন, আমি আরেকটা ম্যাথ দেখাবো। আরেকটা দেখাইলে আপনাদের আরো বিষয়টা ক্লিয়ার হবে। তারপরে যদি কেউ না বোঝেন আমাকে বলতে পারেন। এরকম আরেকটা ম্যাথ দেখি। একজন পরীক্ষায় পরীক্ষার্থীদের 80% গণিতে, 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। তাহলে আপনার কোশ্চেনের দিকে তাকাইতে হবে, প্রশ্নে চাইছে কি, ফেল। প্রশ্নে ফেল চাইছে মানে বাকি সব পাশের মান দেওয়া থাকতে হবে, মানে আপনি যেটা বের করবেন তার বিপরীত মান থাকতে হবে, যদি না থাকে তার মানে সেই মানটা ভেজাল আছে। ফেল বের করবো, তাহলে দেখেন এখানেও গণিতে পাস, বাংলায় পাস, উভয় পাস, সব পাস দেওয়া আছে, কোনো ঝামেলা নাই। তাহলে এটা হলো গণিতের ঘর এম, এটা হলো বাংলার ঘর বি, আর এই ঘরটা কার, যারা উভয় বিষয়ে পাস করছে, কত, 60%। তাহলে সেটা বসান এখানে 60%। আমরা বের করবো শুধু গণিতে কয়জন পাস করছে, শুধু গণিতে পাস। এই যে গণিতের ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা 80% হওয়ার কথা, এই ঘরটার মধ্যে 80% হবে, অলরেডি 60% কিন্তু পড়ে গেছে। তাহলে এখানে কত, 80% মাইনাস 60%, অর্থাৎ 20%। লিখলাম 20%। শুধু বাংলায় পাস, বাংলায় টোটালি পাস করছে 70, এই ঘরটার মধ্যে 70 হবে, অলরেডি 60% পড়ে গেছে, তাহলে 70 থেকে 60 বিয়োগ করেন 10। আমরা এই কাজটা কেন করি, কারণ এই কাজটা যদি না করি তাহলে একজন শিক্ষার্থীকে যেমন গণিতে পাস করছে মোট, এই গণিতের শিক্ষার্থী এখানে একবার হিসাব করছে, এখানে একবার হিসাব করছে, ডাবল হিসাব করতেছে, তাই বিয়োগ করতে হচ্ছে। তাহলে এটা হলো শুধু গণিতে পাস, উভয় বিষয়ে পাস, শুধু বাংলায় পাস, সবগুলো যোগ করেন। তাহলে কত হচ্ছে, 90%। আপনার ক্লাসে মোট শিক্ষার্থী মানে এখানে কিন্তু দেওয়া নাই, কিন্তু মোট যেহেতু পার্সেন্টেজ আছে, মোট শিক্ষার্থী 100%। তাহলে 100 জনের মধ্যে 90 জন পাস করলে বাকি 10 জন ফেল করছে। পার্সেন্টেজ থাকলে, মোট শিক্ষার্থী না থাকলে 100 ধরে নেবেন সবসময়। আর যদি কেউ শর্টকাটে করতে চায়, বোথ ফেল ইজ ইকুয়াল টু টোটাল 100% মাইনাস প্রথম বিষয় কত, 80, দ্বিতীয় বিষয় কত, 70, ওই বিষয় কত, 60। এবার বলেন কোনটা বোঝেন নাই, শেষ। এতক্ষণ আমরা উভয় বিষয়ে ফেল বের করছি, এখন পাস বের করব, একই নিয়ম, কোনো পার্থক্য নেই, একই নিয়ম দেখুন। দেখেন, কোন পরীক্ষায় 52% ছাত্র বিজ্ঞানে,
40% অঙ্কে ফেল করে, যদি উভয় বিষয়ে 27% ফেল করে, কতজন পাশ করলো? আপনি পাশ বের করবেন, তার মানে সকল মান ফেলের থাকতে হবে। দেখেন তো আছেন কিনা, বিজ্ঞানে ফেল, অঙ্কে ফেল, উভয় ফেল, কারণ কোনো ঝামেলা নাই ম্যাথটায়। আমাকে দেখতে হবে যে ম্যাথে কোনো ঝামেলা আছে কিনা। ওকে, এবার আমরা শুরু করে দেই। এটা হলো বিজ্ঞানের ঘর, সায়েন্স। এটা হলো কির ঘর বলবো, ম্যাথের ঘর। লাগে আমরা উভয় বিষয়টা দেখি। উভয় বিষয় কত? 27%, এটা এখানে বলবে। চিত্রটা ঠিক হয় নাই, ভালো হয় নাই। এটা সায়েন্স, এটা ম্যাথ। আগে 27% হবে, উভয় বিষয় দিয়ে সবসময় ম্যাথটা শুরু করবেন। তাহলে আমরা দেখবো শুধু বিজ্ঞানে ফেল করে কতজন। শুধু বিজ্ঞানে ফেল, এই বিজ্ঞানের ঘরে 52% হওয়ার কথা। হ্যাঁ, অলরেডি 27% আছে, তাহলে এখানে কত হবে? 25%। এবার হলো শুধু অঙ্কে ফেল, এই ঘরটায় 40% হওয়ার কথা, অলরেডি 27% আছে। তাহলে শুধু বিজ্ঞানে ফেল, উভয় বিষয়ে ফেল, শুধু গণিতে ফেল, সবগুলো যোগ করলে মোট ফেল। এই নিয়ম জীবনে একবার শিখলে তার বলার কথা না। 40 আর 25, 65%। আপনার টোটাল শিক্ষার্থী দেওয়া নাই, যদি পার্সেন্টেজ মানে কি 100, তাহলে 100 জনের মধ্যে 65 জন ফেল করলে পাস কত? মোট পাস বা উভয় পাস একই কথা। 35% হচ্ছে আনসার। আর কেউ যদি শর্টকাটে করতে চায়, একটু দেখেন ভালো করে, কথাটা বোঝেন। আপনি যখন ফেল বের করছেন, এই ব্র্যাকেটে সব পাস হয়েছে। আপনি যখন পাস বের করবেন, এই ব্র্যাকেটে সব ফেল হবে, এটা মনে রাখতে হবে, আর কোনো কাজ নাই। তাহলে 100%। প্রথম বিষয় কত? 52। দ্বিতীয় বিষয় কত? 40। উভয় বিষয় কত? 27। হিসাব করলে 35% পাবে। এবার দেখেন, এই যে ম্যাথটা করলাম, এই ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য আছে? একই নিয়ম। যখন পাস চাইবে তখন মোট ফেল লাগবে, আর যখন ফেল চাইবে তখন মোট পাস লাগবে। একজন বলছেন যে ক্লাসে সাউন্ড আসে না। ক্লাসের প্রথম দিকে মিউট করা থাকে, আপনি টেনে টেনে দেখবেন, টেনে কয়েক সেকেন্ড গেলেই সাউন্ড পাবেন। মিউট করা থাকে প্রথম দিকে। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা? নেক্সট, কোন পরীক্ষায় 18% পরীক্ষার্থী ইংরেজিতে, 12% পরীক্ষার্থী গণিতে, 9% পরীক্ষার্থী ওই বিষয়ে ফেল করলো, শতকরা কয়জন পরীক্ষার্থী ওই বিষয়ে পাশ করছে? আমার কিন্তু দেখতে হবে প্রশ্নে কোনো ভেজাল আছে কিনা। আমি পাস বের করব, তার মানে সকল মান ফেল থাকা লাগবে, হ্যাঁ, সকল মান ফেল আছে, কোনো ঝামেলা নাই। তাহলে আমি শুরু করে ফেলি। এটা ইংরেজি, এটা ম্যাথ, এটা উভয়, উভয় কত? 9%। এই ইংরেজির ঘরে 18% হওয়ার কথা, অলরেডি 9% আসতে, তাহলে এখানে 9% হবে। দেখেন মুখোমুখি করা যায়, এটা লেখাও লাগে না এমসিকিউ পরীক্ষায়। আপনাদের বোঝানো লিখতেছে, আপনি এমসিকিউ পরীক্ষায় যাচ্ছে, এইটা যোগ করে মোট থেকে বিয়োগ করে দিবেন, মানে 10 সেকেন্ড 20 সেকেন্ডের কাজ। ঠিক আছে, শুধু ইংরেজিতে ফেল, তাহলে কত? 18% মাইনাস 9%, এই 9% লিখলাম। এই যে ম্যাথের ঘরে, এই ম্যাথের ঘরটার মধ্যে ভাই 12% হবে, আর যদি 9% হয়, তাহলে এখানে জানেন না কয় পার্সেন্ট হবে? এটা আর লেখা লাগে? তাহলে কত? 3%। সবগুলো যোগ করেন, মোট ফেল।
21%। তাহলে উভয় পাস। 100% থেকে 100 জনের মধ্যে 21 জন ফেল করছে, পাস করছে না? কেউ যদি শর্টকাটে এক লাইনে করে ফেলতে চায়, প্রথম বিষয়ে কত 18, দ্বিতীয় বিষয়ে কত 12, উভয় বিষয়ে কত 9, করলে কত হবে? এই পর্যন্ত ডান কিনা? আমাদের মেইন ম্যাথ শেষ। এবার আমরা একটা বেজালের ম্যাথ দেখবো, তারপর বড় ম্যাথ দেখবো, খুব ছোট, একবার শিখবেন জীবনে। আমি একবার শিখছি, এটা আমার আর শিখতে হয় না, আপনাদেরও লাগবে না। একজন কমেন্ট করছেন যে এখন সহজ লাগে, পরীক্ষায় ভুলে যান। দেখেন, এই 91 নম্বর ম্যাথটাই হয়তো আমার জীবনে আমি শুধু পড়াইছি অন্তত 20 বার, মানে অন্তত কমপক্ষে 20 বার শুধু এই একটা ম্যাথ। মানে আমি প্রত্যেক বছর তো কাজ সব ম্যাথ একই থাকে, তো অন্তত মানে শুধু বেসিক ম্যাথেরই 15 বার পড়েছি, আরো বিভিন্ন মিলে ধরেন 25 থেকে 30 বার আমি এই ম্যাথটা নিজে হাতে করছি। আমরা ম্যাথ যারা পড়াই, মানে একটা ম্যাথ কমপক্ষে 40-50 বার করা হয়েছে, তাও কিন্তু অনেক সময় দুই একটা ম্যাথ আমাদের ভুল, আমরা নিয়ম ভুলে যাই। আমরা এতবার করাই ভুলে যাই। আর আপনারা কিভাবে বুঝেন যে একটা ক্লাস করবেন আর দুই একটা ম্যাথ করেই পারবেন? এত সোজা? মানে এমন না যে শতকরা কাকে বলে বুঝাইলাম পরে আপনি সব ম্যাথ পারবেন। এর বিষয়টা কি এরকম? ধরেন আমি অনেক ম্যাথে ভালো পারি বা আপনি অনেক ম্যাথে ভালো পারেন, কিন্তু যে ম্যাথটা আপনি জীবনে চোখে দেখেন নাই, ওটা আপনি পারবেন, কিন্তু আপনার সময় লাগবে, ওটা ভাবা লাগবে। এটা যদি আপনি পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে যান, তাইলে আপনি পারবেন। কথা কি বুঝতে পারছি? তাহলে এক ম্যাথ, এই ম্যাথ খাতায় অন্তত 3-4 বার করা লাগবে, তাইলে আপনি পারবেন, নাহলে আপনি পারবেন না। ওকে, এবার দেখেন, এই যে লিখে দিয়েছি আমি সুন্দর করে, প্রশ্নে এক জাতীয় মান না থাকলে, একটা কোশ্চেন আমরা পড়ি। একটি শ্রেণীতে 75% ইংরেজিতে, 60% গণিতে পাশ করে, 25% উভয় বিষয়ে ফেল করে, কতজন উভয় বিষয়ে পাশ করে? আচ্ছা, আমি এই ম্যাথ থেকে পাশ বের করব, তার মানে সকল মান পাশের থাকা লাগবে, সরি ফেল থাকা লাগবে। আমি পাশ বের করব মানে সকল মান ফেল, এই উল্টা থাকা লাগবে। সকল মান কি ফেল আছে? ভালো করে দেখেন তো। 75 ইংরেজিতে পাস, 60% গণিতে পাস, ব্যাপারটা কি? বেরও করবো পাস, আবার দেওয়াও আছে পাস, তার মানে ভেজাল আছে তো এখানে। দেখেন, এখানে একবার ফেল বলা, এখানে একবার পাস বলা, তার মানে এখানে এই ম্যাথটায় ভেজাল আছে, কোনো ঠিক নাই। কি করা যায়? প্রশ্নে পাস বলছে মানে সকল মান ফেল বানাইতে হবে, মানে উভয় বিষয়ে যেটা দেওয়া থাকবে সেটা বানাইতে হবে। আচ্ছা, আপনাকে বললাম, ধরেন এই ম্যাথ বাদ দেন, একটু চিন্তা করেন। আপনাকে বললাম যে আমার ক্লাসের 100 জনের মধ্যে 75 জন পাস করছে, তার মানে আপনি কি বুঝে নেবেন? বাকি 25 জন ফেল করছে, এটা কি আপনাকে বলা লাগবে? আমি বললাম যে আমার ক্লাসে ভাই 60 জন পাস করছে গণিতে 100 জনের মধ্যে, তাহলে আপনি তো বুঝেই নিয়েছেন 40 জন ফেল করছে। তাহলে ওইটা আপনাকে সরাসরি না দিয়ে একটু ঘুরাই দেওয়া আছে। তাহলে আপনি বের করেন ইংরেজিতে ফেল, 100 - 75, তাহলে কত? 25। বাংলায়, সরি গণিত না, দুঃখিত, গণিত 100 - 60, 40। এখন আমার এটাও বাদ, এটাও বাদ, আমি ম্যাথটা নতুন করে বানাই। একটি শ্রেণীতে ইংরেজিতে ফেল করে 25 জন, গণিতে ফেল করে 40 জন, 25 জন উভয় বিষয়ে ফেল করে, শতকরা কতজন ওই বিষয়ে পাশ করে? শেষ হয়ে গেছে আমার ম্যাথ। ব্যাপারটা হচ্ছে, আপনাকে বললাম যে আমার ক্লাসে 75 জন ইংরেজিতে পাশ করছে, তাহলে আপনি বুঝে নেবেন 25 জন ফেল করছে, এটা তো বলার কি আছে আবার? মানে একটু ঘুরাই দেওয়া আছে আর কি। ওকে, এবার আমি আগের মতো করব। এটা ইংরেজি, এটা ম্যাথমেটিক্স, ওই বিষয়ে কত? 25%। তাহলে ইংরেজির ঘরে টোটাল 25 জন হবে, তাহলে আসেও 25 জন, এখানে জিরো হবে, অর্থাৎ শুধু ইংরেজিতে ফেল করছে এরকম শিক্ষার্থী নাই। থাকতেও পারে, নাও থাকতে পারে, এখানে নাই। আমার এই ঘরে ইংরেজি কত? 25, আর আসেও 25, তাহলে 25 - 25, জিরো। মানে কেউ ইংরেজিতে ফেল করে নাই, শুধু ইংরেজিতে ফেল করে না এমন নাই। এটা তো থাকতে পারে, নাও থাকতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। এবার গণিতে আসি। এই গণিতের ঘরে 40 জন হওয়ার কথা, অলরেডি 25 জন আছে। তাহলে কি? 15%। এগুলো সব যোগ করেন, মোট ফেল, উভয় পাস হয়ে গেল। 100 জনের মধ্যে 40 জন ফেল করলে 60 জন পাস করছে, হয়ে গেছে।
তার মানে এই দুটো লাইন আপনাকে এক্সট্রা করতে হবে, আর কিছু না, সবকিছু আগের মতো। এটা আমরা যদি শর্টকাটে করতে চাই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি শর্টকাট শিক্ষা যদি এরকম এক নাগারে লিখে যান, এই মানটা যদি বসান, এই মানটা বসান, ভুল হবে। সো এটা পাস বের করবো, দুঃখিত, আমরা পাস বের করব, তার মানে ভিতরে সকল মান ফেল থাকতো। এটা তো ফেল ছিল না, আমি ফেল বানাইছি। মানে আমি যেটা বলতে চাচ্ছি, এই মানগুলো হুট করে এখানে বসানো যাবে না। তাহলে কত, 25, কত 40, উভয় কত 25। শর্টকাটে যখন করবেন, এখানে পাস বের করবেন, এই ব্র্যাকেটে সব ফেল হবে, এখানে ফেল বের করবেন, এই ব্র্যাকেটে সব পাস হবে। ঠিক আছে? এই দুই ধরনের অঙ্ক প্রাইমারিতে বেশি আসে। এবং 2019 সালে দেখা গেছে যে প্রাইমারিতে একটু বড় প্রশ্নও আসছে, সেটা আমি দেখাবো এখন। মানে মোট শিক্ষার্থী সংখ্যা বের করা দেখাবো। এই পর্যন্ত বুঝলি, একটু আমাকে কষ্ট করে লেখেন যে ডান। এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আমরা? তো বুঝতে পারছি। এবার একটু মজার ব্যাপার দেখাই, বড় অঙ্ক কিভাবে সমাধান করতে হয়। কুলুটা কি? মোট শিক্ষার্থীর সংখ্যা নির্ণয়, তাই না? কোন পরীক্ষায় বাংলায় 60%, গণিতে 50% কৃতকার্য মানে পাশ করছে, উভয় বিষয়ে কৃতকার্য 40%, উভয় বিষয়ে মোট 60 জন ফেল করলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? এখন প্রশ্ন হলো, এই মাঠটা আমি কিভাবে করব? আচ্ছা, আপনি শিক্ষার্থীর সংখ্যা বের করবেন না? সংখ্যা তো বের করবো, তাই না? আপনি দেখবেন এই ম্যাপটার কোথায় সংখ্যা আছে। এটা পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ, এটা পার্সেন্টেজ, এটা সংখ্যা। আপনি এইটাকে ফোকাস করবেন। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে উভয় বিষয়ে মোট 60 জন ফেল করে। তার মানে প্রশ্নে উভয় বিষয়ে ফেলের সংখ্যা দেওয়া আছে, আপনার কাজ থাকবে উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজটা বের করা। তাহলে নিয়মটা কি, ট্রিক্সটা কি? প্রশ্নে যে ভ্যালুটা দেওয়া থাকবে, আমি তার শতকরা বের করব। তো আমার এখন টার্গেট হচ্ছে এইটা, উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজটা বের করা। তো শুরু করি আগের মতো। তাহলে 40% কি? উভয় বিষয়, এটা হলো বাংলা, এটা হলো ম্যাথ। তাহলে আমি লিখবো, মানে আমার এখন এই ম্যাথে মোট শিক্ষার্থী আছে সেটা পরের চিন্তা, আমি এখন উভয় বিষয়ে ফেল বের করবো আগে। উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজটা বের করতে চাচ্ছি আর কি, যেহেতু মোটটা দেওয়া আছে আমি পার্সেন্টেজটা বের করতে চাচ্ছি। বাংলার ঘরে 60% কত, অলরেডি 40% আছে। ওই কত, 20, এখানে 20 হবে। এই যে ম্যাথের ঘরে 50 হওয়ার কথা, অলরেডি 40% আছে। 10, সবগুলো যোগ করলে মোট পাস। কত হলো, 70। তাহলে উভয় ফেল, 100%-এর মধ্যে 70% ফেল, পাস করলে 30% ফেল। এই পর্যন্ত সবার বোঝার কথা, আমি এই পর্যন্ত নতুন কোনো কিছু করি নাই। ধরেন এই লাইনটা বাদ দেন, আপনাকে বললো উভয় বিষয়ে ফেলের পার্সেন্টেজ বের কথা, আপনি বের করলেন। মানে উভয় বিষয়ে ফেলের সংখ্যা দেওয়া ছিল, পার্সেন্টেজ বের করলাম। এখন 30% ফেল করছে, এই কথার মানে কি? প্রতি 130 জন ফেল করছে। 30% উভয় বিষয়ে ফেল করছে, এই কথার মানে হলো প্রতি 130 জন ফেল করছে। 30 জন ফেল করলে মোট শিক্ষার্থী 100 জন। একজন ফেল করলে মোট শিক্ষার্থী কম হবে। আমি জাস্ট টেস্ট করে দেখবো 60 জন ফেল করলে মোট শিক্ষার্থী কত।
200। এই লাইনটা তো করা লাগে না, এটা বলেই দেওয়া যায় যে 130 জন ফেল করলে 260 জন ফেল করবে, তাহলে অ্যান্সার 200 জন। মানে যখন আপনাকে মোট শিক্ষার্থী বের করতে বললে আপনি এই লাইনটা বেশি করবেন, এর বাইরে কোন লাইন করবেন না, শুধু এই 3টে লাইন বেশি, আর বাকিটা তো আপনি পারেনি। হচ্ছে কিনা? এবার প্রাইমারিতে আসা একটা ম্যাথ দেখি, এটা আরো বড় ভেজাল একটু। ভেজাল থাকলে মনে করবেন যে চিহ্নিত করে রাখছি আমি, দেখেন না, আর একবার বলতে হবে। আমি বিষয়টা সহজ করে দিচ্ছি আবারও। আপনি বের করবেন কি সংখ্যা, মোট শিক্ষার্থী বের করবেন, তাহলে আপনি দেখবেন এই প্রশ্নের সংখ্যা কোথায় আছে, এখানে এটা কি দেওয়া আছে, উভয় বিষয়ে মোট 60 জন ফেল করে। তাহলে প্রশ্নে 60 জন ফেল মানে ফেলের সংখ্যা দেওয়া আছে, আপনি ফেলের পার্সেন্টেজটা বের করবেন আগের নিয়মে। 30% ফেল করছে, এর মানে কি প্রতি 100-তে 30 জন ফেল করে, 30 জন ফেল করলে মোট শিক্ষার্থী 100, 60 জন ফেল করলে মোট শিক্ষার্থী 200। এখন বলেন কি বোঝেন না? এটা আরো বড় ম্যাথ, এটা প্রাইমারিতে আসছিল। কোন স্কুলে 70% পরীক্ষার্থী গণিতে, 80% পরীক্ষার্থী বাংলায় পাশ করে, কিন্তু 10% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। যদি 360 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে তাহলে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, মানে আমাদের সংখ্যা বের করতে হবে। তাহলে আমি তাকাবো কোথায় সংখ্যা আছে, এইখানে। এটা কি? এটা হলো উভয় বিষয়ে পাশ। প্রশ্নে উভয় বিষয়ে পাশের সংখ্যা দেওয়া আছে, তার মানে আমার টার্গেট হলো উভয় বিষয়ে পাশের পার্সেন্টেজ বের করা, মানে যেটাই দিতে হবে তার পার্সেন্টেজটা বের করবো। কিন্তু ঝামেলাটা হলো আমি যেহেতু ওই বিষয়ে পাশের পার্সেন্টেজ বের করবো, সকল মান ফেলের থাকতে হবে, কিন্তু সকল মান ফেলের নাই। এখানে দেখেন বেরো করবো পাস, আবার দেওয়া আছে পাস, তাহলে এটা আমি ঘুরাই ফেলি। 70% গণিতে পাস করলে কত ফেল, কত গণিতে ফেল? 100% মাইনাস 70%, মানে এক জাতীয় মান দেওয়া নাই, 30%। বাংলায় ফেল 100-র মধ্যে 80 জন পাস করলে 20 জন ফেল। এই তো, এটা হলো আমাদের কাজ। মানে এই দুটো এক্সট্রা করে ফেললাম, এখন আমি ম্যাথ নতুন করে সাজাই আপনি বানাই বলি। কোন স্কুলে 30% গণিতে ফেল, 20% বাংলায় ফেল, 10% উভয়ে ফেল, যদি 360 জন পরীক্ষা ওই বিষয়ে পাশ করে, পরীক্ষায় কজন অংশগ্রহণ করছে। মানে সোজা কথা, এখানে উভয় বিষয়ে পাশের সংখ্যা দেওয়া আছে, আমি ওই বিষয়ে পাশের পার্সেন্টেজ বের করবো, যেভাবে শিখেছি সেভাবে বের করবো, আর কোনো কথা নাই। এটা কি ম্যাথ, এটা কি বাংলা, উভয় কত 10। এই গণিতে 30%, মানে এই ঘরে 30% হবে, অলরেডি এখানে 10% আছে, তাহলে এখানে কত 20%। এই ঘরে কত হবে 20%, বাংলায় অলরেডি 10% হবে, এখানে কত 10%, সবগুলো যোগ করলে কি হবে মোট ফেল। এক লাইনে করে ফেললাম 40। তাহলে উভয় পাস, তাই না? তাহলে উভয় পাস করে 60%, এর মানে কি প্রতি 100-তে 60 জন পাস করে, 60 জন পাস করলে মোট শিক্ষার্থী 100, একজন পাস করলে মোট শিক্ষার্থী কম। আমি জাস্ট টেস্ট করে দেখবো যে 360 জন পাস করতে হয় মোট শিক্ষার্থী কত হবে। 600 জন হচ্ছে আনসার। দুইটা অঙ্ক, আগেরটায় হচ্ছে ফেল দেওয়া ছিল, আর এটাই পাস দেওয়া আছে, আর কিছুই না। মনে হইতে পারে যে ভাই প্রাইমারি পরীক্ষা কি টাইম পাবো, আপনি তো প্রাইমারি পরীক্ষায় লিখবেন 1 লাইন, 5 লাইনে করবেন, এগুলো তো কিছু করবেন না আপনি। এটা একটা শর্টকাট আছে, না শেখাই ভালো আমি মনে করি, তারপরে দেখাই দিই। শুধু এই 98 নাম্বার ম্যাথের জন্য শর্টকাট। মোট শিক্ষার্থী ইকুয়াল টু উভয় পাস গুণন 100, আর নিচে হলো মোট ফেল।
উভয় পাশ কত? 360। মোট ফেল মানে কি? প্রথম বিষয়ে 20, 10, 10 পার্সেন্টেজ লাগবে না? ওটা তো সরি, মোট ফেল। দাঁড়ান দেখি, 900 হয়ে যায় মানে মোট। টেকনিকটা কি বানানো যায়? ও, উভয় পাশ হবে, দুঃখিত। সেটা আমি আর একবার শর্টকাটটা সাজাই দিই, যদি এটা না শেখাই বলো তারপর সাজাই দিচ্ছি, সমস্যা, এটা অনেকে চায় তো। শর্টকাট বানানো যায় কিন্তু এটা দিয়ে আর সব ম্যাথ আবার না হইতে পারে। মোট শিক্ষার্থী ইজিক্যাল টু উভয় বিষয় যে পাশের সংখ্যা গুণন 100। আর এখানে হবে উভয়, মোট পাশ বলতে পারেন। কিন্তু এটা না শেখাই ভালো, বেসিক মনে থাকলে। এটা যেমন আমি নিজে এগুলো শিখি না, শুধু আপনাদের অনেকে চাই বিদে পড়ে, কিন্তু আমি আসলে শর্টকাট নিজে একবারও শিখি না। আমার কাজ হলো এইটুকু বোঝা। এই লাইন থেকে শর্টকাটটা বানাইছি, কিন্তু আমারই কোনো কিছু না, এই লাইনটা থেকে কিন্তু বানাই আমরা সব শর্টকাট। ঐকিক নিয়ম যত শর্টকাট সব এই লাইন থেকে বানাই। লাভ ক্ষতির যেগুলো শর্টকাট আপনাদের পড়াইছি না, অথচ সব লাভ ক্ষতি আপনাদের পড়াইনি, অন্য পাশে পড়াইছি, দুঃখিত। ওইখান থেকে বানাইছি। এটা কিন্তু প্রাইমারিতে আসছিল, এটা কিন্তু বিসিএস এর লিখিত ম্যাথ, মানে কি জন্য যে প্রাইমারি দিয়েছে আমি জানি না। এটা বিসিএস এর রিটার্ন ম্যাথ, মানে বিসিএস রিটার্ন পরীক্ষা আসছে এই প্রশ্ন। এটাই আসছে বিসিএস এর রিটার্নে, কিন্তু এটা আবার প্রাইমারিতে আসছে। আটা ম্যাথ করাবো আপনাদের, নির্বাচন সংক্রান্ত সমস্যা, এটা পরীক্ষায় আসে। এটা প্রাইমারি কোয়েশ্চেন। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 55% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 10,000 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার ছিল? আপনি সবসময় প্রশ্নের দিকে তাকাইবেন। এটা কি ছিল? 10,000 ভোট বেশি পাইছে। তাহলে আপনি সংখ্যা বের করবেন না, প্রশ্নের সংখ্যাটা কি? প্রশ্নের সংখ্যাটা হলো পার্থক্য, মানে একজন থেকে আরেকজন বেশি পাইছে মানে কি? পার্থক্য। প্রশ্নে পার্থক্য দেওয়া আছে, আপনি পার্থক্যের পার্সেন্টেজ বের করবেন। কথা কি বলছি বলেন তো? প্রশ্নে ভোটের পার্থক্য দেওয়া আছে, আপনি ভোটের পার্থক্যের পার্সেন্টেজ বের করবেন। আচ্ছা আপনারা বলেন তো, তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মানে কি বুঝাইছে? যে এই ভোটে দুইজন ক্যান্ডিডেট ছিল, একজন পরাজিত হয়েছে, একজন নির্বাচিত হয়েছে। তাহলে যে লোক হইলো সে পাইছে 55%, তাহলে যে হয় না সে পাইছে কত? পরাজিত প্রার্থী পায় কত? পায় পরাজিত প্রার্থী 100%-এর মধ্যে যে হয়েছে সে পাইছে 55%, তাহলে বাকি 45% পাইছে যে হয় নাই। সহজ কথা। তাহলে একজন পাইলো 55%, একজন পাইলো 45%, তাহলে পার্থক্য কত? 10%, তাই না? এখন পার্থক্য 10% মানে প্রতি 100 জনে 10 জন পার্থক্য থাকে। 10 জন বেশি পায় প্রতি 100-তে, একজন বেশি পাবে 100/10। আমি জাস্ট টেস্ট করে দেখব যে ভাই 10,000 ভোট বেশি পাইতে হইলে মোট কত ভোটার দরকার। 1 লাখ ভোটার ছিল। অ্যান্সার শেষ। মানে যারা বুঝি নাই, কিচ্ছু বুঝি নাই, তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মানে কি? একজন হয়েছে আর একজন হয় নাই, ক্যান্ডিডেট 2 জন। যে হয়েছে সে পাইছে 55%, যে হয় নাই সে পাবে 45%। কথা তো সত্য। পার্থক্য 10%। তাহলে পার্থক্য 10% মানে প্রতি 100-তে 10 জন পার্থক্য হয়। 10 জন পার্থক্য হয় প্রতি 100-তে, তাহলে 10 জন পার্থক্যর জন্য 1 লাখ ভোট লাগবে। এবার একটু মজার ব্যাপার দেখেন, মজার ব্যাপার দেখেন। এই যে বারবার এক কথা বলতেছি, হয়ে গেল সে চ্যাপ্টার। মনে করেন কিছু জিনিস আপনাদের দেখাই। এখানে দেখেন, যেমন এই ম্যাপটা হচ্ছে, মিস্টার রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে, অবশিষ্ট 7,20,000 টাকা তার মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত? মানে মূল্য চাইছে।
প্রশ্নে মূল্য চাইছে মানে কি, আমি নিজে দেখবো যে কোথাও মূল্য আছে কিনা। এখানে মূল্য আছে। প্রশ্নে কি মেয়ের টাকা দেওয়া আছে, আমি মেয়ের পার্সেন্টেজ বের করব। আবার একটু আগে যে ম্যাথ করলাম, প্রশ্নে হয়ে গেল সে, প্রশ্নে পাশের সংখ্যা দেওয়া আছে, আমি পাশের পার্সেন্টেজ বের করছি। আবার এই ম্যাথটা যেটা দেখাইলাম এতক্ষণ বসে, প্রশ্নে ভোটের পার্থক্য দেওয়া আছে, আমি ভোটের পার্থক্যের পার্সেন্টেজ বের করলাম। মানে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে শতকরার ম্যাথে যদি কখনো মোট চায়, তখন প্রশ্নে যে সংখ্যাটা থাকবে তার পার্সেন্টেজ বের করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে মেইন ব্যাপার হচ্ছে এইটা, যে আপনার প্রশ্নে, যেমন এই টাইম আর একবার বুঝাই, মানে কম্পেয়ার, যেটাকে বলে কম্পেয়ার করে বের করা, তুলনা করা। এটা এই নিয়মটা হচ্ছে তুলনা নিয়ম, তুলনা। মানে এখানে দেখতে পাচ্ছি যে একজনের থেকে আরেকজন 10,000 ভোট বেশি পাইছে। তাহলে যখন 10টা ভোট বেশি পায় তখন মোট ভোটার 100 লাগে। তাহলে 10,000 ভোট বেশি পাওয়ার জন্য মোট ভোটার 1 লাখ লাগবে। কম্পেয়ার করে বের করে ফেললাম। ঠিক আছে? এই বইটা দেওয়া হয় না, কারণটা কি? এই বইটা না দেওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো, আপনাদের কোর্স ফি ছিল কত টাকা? আপনাদের কোর্স ফি ছিল 499 টাকা, ধরি 399 টাকা, মানে 400 টাকা। আর এই বইটার খরচ আছে 350 টাকা, মানে টোটাল কুরিয়ার খরচ। তাহলে 400 টাকার যদি কোর্স হয়, সেখানে যদি আমি 350 টাকা একটা বইয়ের কথা বলি, তাহলে জিনিসটা ভালো দেখায়। এই জন্যই বইটা দেওয়া হয় না নর্মালি। তারপরও দুই একজন অলরেডি নিয়ে ফেলছে আপনাদের ভিন্নভাবে। 350 টাকা খরচ হয়, যার কারণে আমি এটা বিক্রি করি না। আমি যদি চাই এই বই আমি মাসে অন্তত 100-200 বিক্রি করতে পারি, কারণ সেরকম অর্ডার আমাদের আসে। এখনো এটা হয়তো পাবলিশ করব সামনে, এই জন্য করা হয় না। তারপর আমাদের যে বেসিক, এটা তো বেসিক ম্যাথের শীট। মানে আমাদের যারা কোর্স করে, কোর্সে তো তারা এটা পায় যে বেসিক ম্যাথের যে কোর্স, মানে এটা তো অনেক একটা বইয়ের মতো আর কি, অনেক চ্যাপ্টার এখানে আছে। একদম অঙ্ক কাকে বলে, শ কাকে বলে, সবকিছু মিলে যায়। এটা তো আমরা মনে করেন ওই কোর্সে দিয়ে থাকি। প্রাইমারি কোর্সে ফি কম থাকে, ক্লাস কম নেওয়া হয়, সব লাগে না প্রাইভেটে, যার কারণে ওইভাবে দেওয়া হয় না। হ্যাঁ, এখানে সব কিছুই আছে, বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি, খুব সুন্দর করে সাজাই দিয়েছে চিত্র সহ একসাথে সব। এই চতুর্ভুজের সব বৈশিষ্ট্য একসাথে, বৃত্তের প্রশ্ন, ক্ষেত্রফলের অঙ্ক সবই দেওয়া আছে। শীট নর্মালি বিক্রি করি না, ওই যে বললাম কারণটা তো বললামই, যে কোর্স ফি থেকে শীটের দাম বেশি হয়ে যায় অনেক সময়, বিক্রি করি না। তারপরে যদি নিতে চান 350 টাকায় নিতে পারবেন। 350 টাকায় নেওয়ার জন্য আপনাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক করতে হবে। এই নাম্বারে বিকাশে বা নগদে 350 টাকা পাঠায় ঠিকানা দিলেই হবে। হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে নিতে পারেন চাইলে। আমি সাজেশন করবো না নেওয়াই ভালো, নিজেরা নোট করে পড়লে বেটার হয়। আমি তো এটা বিজ্ঞাপনও দিই না কখনো, শুধু কোর্সে বিক্রি করি। তারপরও অনেকে নিতে চান, যে নোট করা থাকলে ভালো হয়। 350 টাকা এই নাম্বারে পাঠাইয়া হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। এটা আমাদের অনেকের কাছেই আছে, এখানে এই ব্যাচের অনেকের কাছেই সেটা আছে। ঠিক আছে, ভালো থাকেন। এটা নিলে 1 সপ্তাহ, 2-3 দিনের মধ্যে পারচেস করতে হবে, কারণ এটা অর্ডার নিচ্ছি আমি আর একটা ব্যাচেও। দ্রুত এটা শেষ করবো অর্ডারটা, কারণ এটা বেসিক বেসিক শিট তো, ওইভাবে তো প্রিন্ট করা নাই। ঠিক আছে, ভালো থাকেন সবাই। এটা সব সব চাকরি পরীক্ষার জন্য, বিশেষ প্রশ্ন, প্রাইমারি প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন, লিখিত প্রশ্ন, বিভিন্ন কিছু এখানে আছে। বিশেষ করে প্রাইমারি, নিবন্ধন, বিশেষকে ফোকাস করা। ঠিক আছে, যারা নিবেন নক করেন। আল্লাহ হাফেজ।